শুরু করতে চাই একটা ভাই, এটাই পান্না শেখ হাসিনার আইনজীবী। এর আগেও তিনি আইনজীবী হতে চেয়েছেন, কিন্তু যার আইনজীবী তিনি কি জানেন নাকি বিষয়টা কি? মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ আতিকুর রহমান পুনিয়া। আমি বিশ্লেষণ করি, পান্না শেষ করে দিই। পান্নার কথাটা তুমি আগে তুলেছো। পান্না সাহেব জানে উনাকে তো এই দলের সঙ্গে উনাকে নিবে না। পান্না সাহেব জানে যে আগামীতে পরবর্তীতে যদি আওয়ামী লীগ আসে তাহলে উনি আওয়ামী লীগের একটা বড় জায়গা দখল করতে হবে। এই যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেব জেলখানায় ছিলেন, উনার পিতা কিন্তু এরশাদের উকিল হওয়ার জন্য আওয়ামী লীগের ওই স্ট্যান্ডিং কমিটির পদ, প্রেসিডেন্ট সদস্যের পদ ছেড়ে, আমি মারা গেছে নামটা বলতে চাই না, এই আনিসুল হক কিন্তু পরে বিনিময়ে বেনিফিটেড হয়েছে, আইনমন্ত্রী হয়েছেন, কিন্তু আবার ধরাও খেয়েছেন। পন্নী সাহেব বিং এ সিনিয়র লয়ার, উনি এখন আন্তর্জাতিক পর্যায়ে ওনার কথা চলে আসছে, ওনার পক্ষে লোক চলে আসবে। ওনাকে এখন কিছু করতে গেলে ভারত ওনাকে পেশে দাঁড়াবে, আমেরিকানও দাঁড়াবে, মানবতাবাদী সংগঠনগুলো দাঁড়াবে, জাতিসংঘ দাঁড়াবে, ইউরোপিয়ান ইউনিয়ন দাঁড়াবে। কেন দাঁড়াবে? উনি একজন মুসলিম লোকের পক্ষে, একজন আসামির পক্ষে দাঁড়াতে উনি সৎ সাহস দেখিয়েছেন। ফলে উনি সকল কিছু উঠে গেলেন। এখন ওনাকে প্রোটেকশন দিবে কে? এই মানবতাবাদীরা। ওনাকে প্রোটেকশন দিবে এখন ভারত, ওনাকে প্রোটেকশন দিবে এখন আধুনিক উন্নত বিশ্ব, ওনাকে প্রোটেকশন দিবে জাতিসংঘ, প্রোটেকশন দিবে মার্কিন যুক্তরাষ্ট্র। অতএব পন্নী সাহেব যা করেছেন ভেরি স্মার্টলি রিয়েক্টেড। এবং উনি দেখেছেন প্রথম প্রসিডিং এ কি হারে, কত নিম্ন ভাবে একটা কেস প্রসিডিংস করা হয়েছে, প্রসিকিউশন কত দুর্বল ছিল এই প্রথম শেখ হাসিনা মামলাটাতে, এটা তো পন্নী সাহেব বুঝে গেছেন। আর এখন যেহেতু অন ক্যামেরাতে ট্রায়াল হচ্ছে, ফলে উনি সুযোগটা নেবেন। অর্থাৎ উনি জানেন এই সরকারের মেয়াদ আর হয়তো 3 মাস আছে, এই 3 মাসে উনি এই সুযোগটা কেন হাতছাড়া করবেন? কাজে উনি যথার্থভাবে উনি ওনার অবস্থান সঠিক করে আগামী দিনের জন্য উনি চার ফেলছেন, মাছ ধরার জন্য যেমন চার ফেতে, এবং তিনি আগামী দিনে আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা হওয়ার জন্য, ট্রাস্টেড লিডার হওয়ার জন্য, একজন আশ্বস্ত করার মতো বিশ্বাসযোগ্য নেতা তৈরি করার জন্য পন্নী সাহেব এই সামনে এগিয়ে গেছেন। এটা পৃথিবীতে অনেক ইতিহাস আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি। বিপদের দিনে যায় কাছে যায়, বিপদ মুক্ত হলে খাড়ায় তাদেরই পুরস্কৃত করা হয়। এবার তুমি আসো বয়াতির ব্যাপারে। বয়াতিকে গ্রেফতার করা একটা জঘন্যতম অপরাধ হয়েছে। এটা সরকারের দুর্বলতা প্রকাশ করেছে। দুইটা পার্টির মধ্যে বিভেদ হইতেই পারে, একটা লোক দাবি করতেই পারে তার ফাঁসি চাই, তার মানে এই না সরকার ধরে ফাঁসি দিয়ে দিবে। একটা লোক দাবি করতে পারে আমি তাকে গ্রেফতার করতে হবে। কেন? যে ইমাম সাহেব মামলা করেছেন, মুফতি নাকি উনি, মুফতির ডিগ্রি। আর মুফতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সুলতানাত আমলে আইনি প্রণেতা, যারা আইনে ইন্টারপ্রিটেশন দিত তারা হলো মুফতি। আর এখন এই মাদ্রাসা থেকে পাশ করা মুফতি ডিগ্রিধারীরা, তারা তো মুফতি না, তারা মুফতি ডিগ্রিধারী। আমরা তো বুঝি না, আমরা বুঝতে চাইও না। আর যিনি ইমামতি করেন, চাকরি করেন বিনা বেতন নিয়ে, উনি কি করে একজন মানুষের বিরুদ্ধে মামলা করতে পারেন? অপরাধটা তো ইমামের হয়েছে। পুলিশের তো তদন্ত করে দেখা উচিত ছিল ঘটনাটা কি, কাকে খুশি করার জন্য গ্রেফতার করলেন, তারপরে মব জাস্টিস হয়েছে। তার মানে সরকার আবারও মব জাস্টিসটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। এটা জঘন্যতম অপরাধ হয়েছে, সরকারের কাছে এটা কাম্য নয়। আমরা ডক্টর ইউনূসের মতো একটি উদার সরকারের কাছে আমরা এটা কোনো অবস্থাতেই করি না। কাজে এটা আমরা কখনোই এই সরকারের কাছে কাম্য নয়। এই ধরনের মব জাস্টিস, এই ধরনের এই বালখিল্য আচরণ, কথায় কথায় মানুষকে অ্যারেস্ট করে জেলে দেওয়া, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আদালতকে আপনি স্বাধীন বলছেন, পুলিশ গ্রেফতার করে দিলেই আদালত সেটা গ্রহণ করবে কেন?
গতকালকেও তো আমার প্রধান উপদেষ্টা সাহেব বলেছে আইনের শাসন নাকি সভ্যতার স্তম্ভ। তাহলে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের, আমাদের মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি আমি কি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে পারি না, এই লোকটাকে কেন জেল হাজত দেওয়া হলো? এইটা কি আইনের শাসন? একজনের অভিযোগ আসলেই তাকে জেল হাজতে ঢুকাই দিতে হবে? এইটার নাম কি আইন শাসন? তার মানে আমরা সভ্য নই, সে সভ্যতার স্তম্ভ আমাদের দেশে নাই, এই কথা কি আপনি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি কি গতকাল বলেন নাই? এই বক্তব্য কি দেন না? আইনের শাসন কি আপনি বলেন নাই সভ্যতার স্তম্ভ? তাহলে এই আইনটা মানিকগঞ্জে কোথায় প্রয়োগ করা হলো, এখানে কোথায় আইনের শাসন হলো? এই বিষয়টা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি আমি। এটা আপনার বক্তব্যের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, এটা আপনার চেতনার সঙ্গে কন্ট্রাডিক্ট করে, আপনার নিরপেক্ষ অবস্থানকে কন্ট্রাডিক্ট করে। আমি বিনয়ের সঙ্গে করজোরে আমি আপনার কাছে অনুরোধ করবো বিষয়টা আপনি দেখুন, আপনার দেখা উচিত। কারণ আপনার বিচার বিভাগকেও এখানে ব্যবহার করা হয়েছে, আপনার আদালতকেও ব্যবহার করা হয়েছে, শুধু পুলিশ একা করে নাই। পুলিশ সরকারের অধীনস্থ, কিন্তু আপনার বিচার বিভাগ তো আপনার অধীনস্থ না। আমরা তো আপনাকে স্বাধীনতা দিয়েছি এবং আইনের শাসনের ব্যাপারে আপনি অত্যন্ত সচেতন ব্যক্তি, যেটা আপনি গতকালকে প্রমাণ রেখেছেন একটি সভায় বক্তব্য দিয়ে। সেই সভা কারা করছে, কি উদ্দেশ্যে করছে, সেই নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। তো অনেকে বলে এটা ভারতের একটা অংশ, এটা র সিআই এর যৌথ একটা অ্যাসাইনমেন্ট। তা আমি বলছি না, অনেক লোকে বলতেছে, অনেকের কাছে শুনতেছি, অনেক টক শোতে, অনেক ইউটিউবে দেখতেছি, তাদেরকে তারা বলছে এটা র এবং সিআই এর একটা যৌথ প্রয়াস হলো এসিজিএস এবং বে অফ বেঙ্গল। আমি জানি না, এদের সঙ্গে আমি সম্পৃক্ত নাই, আমি জানিও না, আগে ছিলাম, জানতাম, আমার সঙ্গে কন্ট্রাডিক্ট হয়েছে। আমি জানি কি কন্ট্রাডিক্ট হয়েছে, যার ফলে গত 3 বছর ধরে আমাকে চ্যানেল আয়ে কোনো দাওয়াত দেওয়া হয় না, আজকে থেকে শুরু হয় নাই। আরো 2024 সালের 23 নির্বাচন অনুষ্ঠানের আগে থেকে চ্যানেল, আমি এটা চ্যালেঞ্জ করে বলছিলাম যে ভাই এখানে আমেরিকার আরেকটা দালালি খুললেন না। আগে জিল্লুর রহমান সাহেব ছিল, আতর রহমান ছিল, তারা বহু চেষ্টা করে 111 আনছিল, আমরা বাধা দিয়ে পারি নাই। আপনারা 111 আনছিলেন, তাও শেষ পর্যন্ত প্রণব মুখার্জির সহায়তা নিয়ে। তখনই বলেছিলাম যে এইবার আবার এইগুলো শুরু করেন না। ওই বে অফ বেঙ্গল অ্যাপ্রোচ করছেন, সিজিএস করছেন। এটা বলার পরে আমাকে গত 3 বছরের চ্যানেল আয়ে আমাকে ডাকা হয় না। এটা দেখেন, 3 বছর আমি গেছি কিনা চ্যানেল আয়ে, কেন ডাকা হয় না জিজ্ঞাসা করেন জিল্লুরকে। যে মেজর আক্তার তোমার প্রথম 10 জনের একজন, যাকে নিয়ে চ্যানেল আই তুমি পপুলার করেছো, যার বক্তব্যে মানুষ উদ্বুদ্ধ হয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার সামনে দাঁড়িয়ে আমরা 3য় বক্তব্য সত্যিকার ভক্তি দিতে পেরেছি, জনগণ গ্রহণ করেছে। তুমি বহাল তবিয়তে আছো, সবকিছু আছো, তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়া তুমি বহাল তবিয়তে আছো, এখন তুমি আবার এখন প্রধান বিচারপতিকে দিয়ে এসে আইনের শাসনের কথা বলো। আবার আজকে যে বাউলকে অ্যারেস্ট করা হলো, জামিন দেওয়া হলো না, তাদের জামিনের জন্য যারা গেল তাদেরকে অকথ্য ভাবে পিটাইলো, এটা নিয়ে কথা বলছো না সিজিএস? এটা নিয়ে কথা বলছো না? কাজে প্রধান বিচারপতি যদি দেখার সুযোগ হয় বা কেউ দেখায় বা দেখে বলে, আপনার কাছে মহামান্য আদালত, আপনার কাছে করজোড়ে অনুরোধ, যেহেতু আপনি আইনি সচেতন, আপনি জানেন আইনি শাসন কাকে বলে, আপনার আদালতকে কেন সরকারের এই ধরনের হীন কাজে অংশগ্রহণ করলো, তাদেরকেও এটা লাগানো, এই বিষয়টা আপনি দেখবেন বলে আমি করজোরে আশা করি। জি, লাস্ট হচ্ছে ছোট্ট করে, কারণ আমাদের আর 4-5 মিনিটের মধ্যে প্রোগ্রামটা থেকে টেকনিক্যাল কারণে শেষ করতে হচ্ছে। এটা খোলাখুলি বলি। জি, আচ্ছা, সেটা সিঙ্গাপুর থেকে চাউল কেনার ব্যাপারে দেখো, এখানে একটা বুঝতে হবে সিঙ্গাপুর থেকে চাউল কেনার ব্যাপারে কি ভাই, তোমাকে বুঝি। ভারত কখনোই চাল রপ্তানি করে না, চাল রপ্তানি করার মতো চাল ভারতে কখনোই উৎপাদন হয় না। ভারত চাল রপ্তানি করে মায়ানমারের, বিশেষ করে উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের চাল। রাখাইন প্রদেশ যে পরিমাণ চাল উৎপাদন করে, সেটা বাংলাদেশকে 3 বছর খাওয়াতে পারবে। এই রাখাইনের চালটা পাহাড় ক্রস করে ওই পারে যাওয়া সম্ভব নয়। তো এই জন্য ওখান থেকে ওই রাখাইন সিটি বন্দর থেকে কলকাতা পর্যন্ত একটা ফেরি সার্ভিস আছে, প্রতিদিন ধান নিয়ে আসে, ধান আমদানি করে তারা।
সেই ধান আমদানি করে কলকাতাতে এসে ধান মারাই করাইয়া ওই মালদহ থেকে নিয়ে এই সমস্ত এলাকাতে প্রচুর রাইস মিল আছে, সেগুলোকে মারাই করে চাল বানাইয়া বাংলাদেশে পাঠায়। এতদিন বাংলাদেশ থেকে চাল সরাসরি আসতো, আমরা ভারতের প্রতি শেখ হাসিনা দেখাইতো কত কৃতজ্ঞ, আমাদেরকে চাল দেওয়া হয়। এইবার তারা করেছে কি, চালটা নিয়ে গেছে সিঙ্গাপুরে, বলছে এটা ভারতীয় চাল না, কাজে আমরা যারা ভারত বিদ্বেষী তারা যেন ওই চালটা না খায়। আবার ঘোষণা দিচ্ছে না যে মায়ানমারের চাল, ফলে তারা এটাকে কিছু দামও বেশি নিল, খরচটা ধরে দিল, খরচটা আমাদের উপরে দিয়ে, আমাদের বাণিজ্য মন্ত্রী তো বুঝেন, কস্টিং বুঝেন ভালো, দিয়ে সিঙ্গাপুরে নিয়ে এটাকে যাতে নিয়ে আসলো। কিন্তু চালটা আসলে মায়ানমারের, ভারতের না। ভারতে একমাত্র চাল উৎপন্ন করে বর্ধমান জেলা, সেখানে পর্যাপ্ত যে চাল হয় সেটা ভারতের জন্য, পশ্চিমবাংলার জন্য এবং অন্যান্য এলাকার জন্য পর্যাপ্ত নয়। কিন্তু ভারত প্রতি বছর চাল প্রচুর পরিমাণ রপ্তানি করে। আর কিছু চাল তারা পাঞ্জাবে করে, সেটা ছিল ওই যে তোমার কি বলে এটাকে, যে আমরা পোলাও খাই, বাসমতি। ওখানে ইন্ডিয়া এবং পাকিস্তান ওই পাঞ্জাবে বাসমতি চাল করে। বাসমতি চালটা এই দুটা দেশে খুব কম্পিটিটিভ, এরা এটা বিদেশে এক্সপোর্ট করে। কিন্তু বাকি চালগুলো আফ্রিকা সহ অন্য দেশে আমরা রপ্তানি করে, এটা মায়ানমারের চাল। এটা কিনা হয় সিটি বন্দর থেকে, এবং সেটা কলকাতা বন্দরে যায়, বিশাখাপট্টনম বন্দরে যায়। এই দুইটা বন্দর থেকে এটাকে কনভার্ট করে কলকাতা থেকে চাল বাংলাদেশে রপ্তানি করে, আর বিশাখাপট্টনম চাল ভারতের অন্যান্য এলাকা পাঠায়, এবং সেখান থেকে কিছু শ্রীলঙ্কা পাঠায়, কিছু মালদ্বীপে পাঠায়, অন্যান্য দেশে পাঠায়। যেখানে লেবার বেশি আছে, বাঙালি লেবার আছে, সেখানে প্রচুর পরিমাণে চালের প্রয়োজন আছে, এই চালটা তারা সরবরাহ করে। বিষয়গুলো যদি আমরা সামষ্টিকভাবে না দেখি, তাহলে তো জনগণকে আমরা বিভ্রান্ত করবো, ভুল তথ্য দিব। কাজে বুঝতে পারছো ভাই বোনিয়া, তুমি আরো খবর নাও, আরো তথ্য নাও, নিয়ে দেখো চালটা কোত্থেকে আসছে, ধানটা কার, চালটা কার। আর এক্সপোর্টটা আমার বাণিজ্য মন্ত্রী ওই সিঙ্গাপুরে কষ্টটা ধরাই দিয়ে চালটা আনছেন, কারণ এখন এই মুহূর্তে কাতি মাসে যদি চাল এরকম হয় তাহলে দেশ সর্বনাশ হয়ে যাবে। রেগুলারলি খুব সুস্থ, মানে খুব নর্মাল ফিনিশিং এ আমি আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি, এবং সেটা অন্তর থেকেই করি। আজকেও আমি আপনি হসপিটালের বেডে, আমার দীর্ঘায়ু কামনা করো না, আমার জীবনের বিনিময়ে দেশমাতা খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করো, আমার জীবনের বিনিময়ে। আমরা আপনাদের এই ইমোশনে আমরা অবশ্যই শ্রদ্ধা রাখি। আমরা বলি যে বিএনপি আজকে আমরা যে খবরটিতে দেশবাসীকে জানিয়েছিলাম আমাদের দর্শকদেরকে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, সেখানেও আমরা আপনাদের এই ইমোশন জানি। খালেদা জিয়ার ভক্ত, সমর্থক, অনুরাগী, তার দলের সমর্থক, তাদের জন্য এটা খুব একটা টেনশনের সময়। আশা করি ভালো থাকবেন আক্তার ভাই, ভালো থাকবেন, আপনার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত হসপিটাল থেকে বাসায় ফেরা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।